গ্রুপ সি গ্রুপ ডিদের যে ভাতা দেওয়ার যে শুনানি সেই শুনানি শেষ হয়েছে এবং রায়দানে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। অর্থাৎ কার্যত যে প্রশ্নটা বারংবার আপনারা করেছিলেন বা যেটা বলেছিলেন যে শুধুমাত্র যারা চাকরি হারিয়েছে তাদের মধ্যে তো যোগ্য অযোগ্য কে সেটা তো বাছাই করা সম্ভব নেই, তাহলে কিসের ভিত্তিতে ভাতা হচ্ছে? সেক্ষেত্রে যে আরও যে 22 লাখ পরীক্ষার্থী ছিল তাদেরকেও আবেদন করেছিলেন আপনারা যে তারাও যাতে এই ভাতার জন্য আবেদন করে, কোথাও কি এটা তাদের জয় হলো? দেখুন, প্রথম কথা আমরা যেটা বলেছি, এই ভাতা দেওয়াটাই হলো অসাংবিধানিক। ভাতা এরম দেওয়া যায় না। যাদের চাকরি সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে, কি গ্রাউন্ডে বাতিল করেছে? যে দুর্নীতি হয়েছে, দুর্নীতির জন্য এদের চাকরি বাতিল, তাদেরকে ভাতা দেওয়া যায় না। এখানে যোগ্য অযোগ্যর প্রশ্নটাই নেই। আমরা যেটা বলি, যদি ভাতা এটাল দিতেই হয় তাদেরকে দিতে হবে যারা এই দুর্নীতির শিকার, যারা ওয়েট লিস্টেড বা যারা ওয়েট লিস্টেডও আসতে পারেনি দুর্নীতির জন্য। শুধু এসএসসি কেন, পিএসসি আছে, প্রাইমারি আছে, যারাই আনএমপ্লয়েড সবাইকেই ভাতা দিতে হবে। সেইটা আমরা দাবি। শুধু এই যাদের চাকরি বাতিল হয়ে গেছে, সুপ্রিম কোর্ট বাতিল করেছে দুর্নীতির কারণে, তাদের ভাতা দেওয়া যায় না, এটা অসাংবিধানিক। এবং পাবলিকের টাকা, আমার আপনার করের টাকাকে এইরমভাবে মিস ইউটিলাইজও করা যায় না। এটা আমাদের প্রধান বক্তব্য ছিল এই মামলায়। মানে শুনানিতে কি এটা একেবারে স্পষ্ট যে এই সরকার যে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এটা যে অসাংবিধানিক, সেটা কোথাও গিয়ে প্রমাণ হয়েছে? দেখুন, এটা তো বিচারপতি রায় দেবে, তখন দেখা যাবে উনি কি রায় দেয়। এটা আমাদের বক্তব্য আমরা কোর্টের কাছে পেশ করেছি এবং কোর্টও কিন্তু একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রাজ্যের জন্য করেছে, রাজ্যের উদ্দেশ্যে করেছিলেন যে আপনারা, এরা বাড়িতে বসে থাকবেন, আপনারা এদের টাকা দেবেন মাসে মাসে 20,000 25,000, এরা বাড়িতে বসে বসে কোনো কাজ না করে এই টাকাটা পাবে, এটা কি করে সম্ভব? এই প্রশ্ন কিন্তু কোর্টও আজকে সরকারের উদ্দেশ্যে, রাজ্য সরকারের উদ্দেশ্যে এটা করা হয়েছে, যার কোনো সদুত্তর দিতে পারেনি। শুধু এটাই দিতে পেরেছে যে স্কিমে এটাই লেখা আছে, কেন সেটার আমার কোনো ব্যাখ্যা নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটা যে বিষয়, ডিআই অফিসের যে লিস্ট পাঠানো হয়েছিল যে 17,000 যে 503 তাকে ভেঙে দেওয়া হয়েছিল, একটা 1803 করে দেওয়া হয়েছিল এবং একটাকে করে দেওয়া হয়েছিল 14,400, সরি 15,403 সামথিং করে দেওয়া হয়েছিল। এবং এই দুটো ক্ষেত্রে এদের যে আন্দোলন সেটা এক প্রকার মানে বিভাজন হয়ে গিয়েছে। এই 1803 তারা আজকেও রাস্তায় মিছিল করছে, মানে তাদেরকে কোনোভাবে কোনো প্রমাণ ছাড়াই তাদেরকে ডিআই অফিসে তাদের নাম পাঠানো হয়নি, অথচ তারাই বলছে যারা আন্দোলনের মুখ, সেই আন্দোলনের মুখের একাংশই নাকি অযোগ্য বলে তারা দাবি করছে। দেখুন, প্রথম কথা বলছি, কারা আন্দোলন করছে, এই আন্দোলনের যারা করছে তারা যোগ্য না তারা অযোগ্য, এটা বাছাই কে করবে? এখনো কিন্তু কোনো যোগ্য অযোগ্য তালিকা বেরোয়নি, তাই কে যোগ্য কে অযোগ্য এটা বলাটাই সম্ভব নয়। এক, দ্বিতীয়ত আজকের দিনে দাঁড়িয়ে এটা আমরা সবাই বলছেন আপনারা যে যোগ্য অযোগ্য, এটা আপনাকে বলতে হবে সুপ্রিম কোর্ট কি বলেছে, যে এখানে যোগ্য অযোগ্যর বিষয় না, পুরো প্রসেসটাই ফ্রড, ইনস্টিটিউশনাল ফ্রড, প্রসেসটা আমরা বাতিল করছি, এখানে যোগ্য অযোগ্যর বিষয়টাই আসেনি। হ্যাঁ, যদি আজকে এসএসসি হাইকোর্টে একটা তালিকা দিয়ে বলতে পারতো যে এরা অযোগ্য বাকিরা সবাই যোগ্য, তাহলে যেহেতু এই তালিকা দেয়নি, এই যোগ্য অযোগ্যর প্রশ্নই আসছে না, সবাই এখানে অযোগ্য। যদি কেউ বলে সবাই এখানে অযোগ্য, কারণ সুপ্রিম কোর্ট বলেছে পুরো প্রসেসটাই বাতিল, শুধুমাত্র যারা চিহ্নিত হয়ে গেছে অযোগ্য বলে তারা তাদের বেতন ফেরত দেবে। তার মানে যারা বাকি যারা, তারা যে সবাই যোগ্য এই কথাও সুপ্রিম কোর্ট বলেনি, তাই এই যোগ্য অযোগ্যর প্রশ্নটাই আসবে না। যারা আন্দোলন করছে সবাই সবাইকে ক্লেম করবে আমি যোগ্য বলে। আমরা দেখেছি ওই অঙ্কিতা অধিকারী নিজেকে ক্লেম করে মিছিল করেছে, আমার চাকরি ফিরিয়ে দিতে হবে, আমি যোগ্য। তাহলে আমরা এরকম অনেকের দেখেছি যে এরকম আন্দোলন করছেন, কিন্তু দেখা যাচ্ছে তার ওয়েমার শিটে গন্ডগোল। তাই যতক্ষণ এখন তো কে যোগ্য কে অযোগ্য না, কারা কারা চিহ্নিত অযোগ্য সেটাও তো প্রকাশ হয়নি, তাই এখানে বলাটাই সম্ভব না কে যোগ্য কে অযোগ্য। এখানে দেখতে হবে যে প্রসেসটা বাতিল কেন হলো। বাতিল হলো কারণ কনস্টিটিউশনাল মোরালিটি বা কনস্টিটিউশনাল প্রভিশনের এগেনস্টে গিয়ে পুরো প্রসেসটা হয়েছে, ফ্রড হয়েছে, পুরো প্রসেস বাতিল, এখানে যোগ্য অযোগ্যর বিষয়ই নেই। আমি বলছি এই যারা এখন আন্দোলন করছে তারা তো তাদের একটা অংশ পরীক্ষা দিতে চাইছে না, আবার একটা অংশ চাইছে যে হ্যাঁ আমরা প্রস্তুত পরীক্ষা দিতে। এই যারা পরীক্ষা দিতে চাইছে না তাদের আলটিমেট ভবিষ্যৎটা কি হতে পারে? দেখুন, সুপ্রিম কোর্টের রায় এখনো অবধি যেটা রায় আছে সেই রায় হলো নতুন পরীক্ষা দিতে হবে এবং তাদের দিতেই হবে, যদি না কোন সুপ্রিম কোর্ট রিভিউতে কিছু রায় চেঞ্জ করে, যেটার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে।
তাই যদি কেউ পরীক্ষা না দেয় সেটা তার চয়েস, সে চাকরি পাবে না বা পাওয়ার সুযোগে বাইরে সে চলে যাবে, সেটা তাদের বিষয় যারা এটা বলবে। কিন্তু এখনো অবধি যা রায়, পরীক্ষা দেওয়া ছাড়া কোনো উপায় নেই। মানে পরীক্ষা দিতে হবে, এবং রিভিউ পিটিশনেরও যে বিষয়টা এসএসসি থেকে করা হয়েছে, সেক্ষেত্রে কি কোনো আশা থাকতে পারে? দেখুন, নর্মালি রিভিউ পিটিশন করেছে সেটা তাদের বিষয়, কিন্তু যেখানে কনসেন্ট অর্ডার হয়ে গেছে, আজকে কিন্তু রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ মেনে নিয়েছে যে আমরা সুপ্রিম কোর্টের রায় মেনে নেব, এবং সেই আন্ডারটেকিং সুপ্রিম কোর্টে জমা দিয়েছে। এরপরে আর রিভিউ কোনো স্কোপ থাকে বলে আমার মনে হয় না। একবার আমি যদি মেনে নিই যে আমি এই কাজটা করবো, পরবর্তীকালে আমি কি করে বলবো যে আমি এই কাজটা করবো না? আমি সুপ্রিম কোর্টের কাছে গিয়ে আন্ডারটেকিং দিয়েছি যে আমি অর্ডার মেনে নিয়ে নতুন পরীক্ষা নেব, তারপরে আবার রিভিউ কি হতে পারে আমার জানা নেই। এরপরে তো তাহলে যে 32,000-এর যে মামলাটা রয়েছে সেটা নিয়েও তো চলছে এখন। তো তার মানে বলতে গেলে, এবং কয়েকদিন আগে দেখছিলাম 2022 সালের প্রাথমিকের যে নিয়োগ, সেটাকে নিয়েও মামলা হয়েছে। তো এই এক এক করে যে প্রত্যেকটা সালের নিয়োগ নিয়ে মামলা হচ্ছে, রাজ্যের শিক্ষা ব্যবস্থা তাহলে কোন দিকে যাচ্ছে? রাজ্যের আবার কোনো শিক্ষা ব্যবস্থা আছে নাকি? রাজ্যের কোনো শিক্ষা ব্যবস্থাই নেই, এবং পুরো শিক্ষা ব্যবস্থায় দুর্নীতিতে মুড়ে গেছে, পুরো দুর্নীতিতে মুড়ে গেছে। এরকমও আমি আপনাকে ইনস্ট্যান্স দেখাতে পারবো যেখানে দেখা যাচ্ছে যে বিশাল দুর্নীতি হয়েছে, তারপর সে দুর্নীতিকে ঢাকার জন্য সবাইকে চাকরি দিয়ে দেওয়া হচ্ছে, এরকমও ইনস্ট্যান্স আছে। আর আপনি বলছেন এই 32,000, প্রত্যেকটা নিয়োগেই গন্ডগোল আছে। কিছুটা প্রমাণ হয়েছে, কিছুটা কোর্টের বিচারাধীন। তা কোর্টে সেই রায় কিছুদিনের মধ্যে দেবে, তখনই বোঝা যাবে যে আরও কত কি দুর্নীতি আছে। কিন্তু বিষয়টা হলো, শুধু এসএসসি প্রাইমারি না, 2011 থেকে 25 অবধি, আজ অবধি যত নিয়োগ হয়েছে প্রত্যেকটাই দুর্নীতিগ্রস্ত, একটাও স্বচ্ছভাবে কোনো নিয়োগ হয়নি। কিন্তু এই দুর্নীতি তো সরকার মানতে নারাজ। তারা বারংবার সরকারের পক্ষ থেকে বারংবার আইনজীবীদেরকেই তারা দোষারোপ করছে যে আইনজীবীরা দেখুন, মামলা করেছেন। সরকার মানতে নারাজ বা কে কি মানতে নারাজ কারোর কিচ্ছু এসে যায় না, কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এটা ইনস্টিটিউশনাল ফ্রড, দুর্নীতি হয়েছে, 26,000 চাকরি বাতিল। এরপরে কে মানলো না মানলো কারোর কিচ্ছু এসে যায় না। আর সরকার যেটা বলছে আইনজীবীদের দোষ, যারা আন্দোলন করছে তারা কিন্তু একবারও আইনজীবীর কথা বলে, তারা কি বলছে, রাজ্যের দুর্নীতির জন্য, মুখ্যমন্ত্রীর দুর্নীতির জন্য। আর একটা কথা আপনাকে বলি, দেখুন এটা বলাটা উচিত কিনা জানি না, সে নিজের কথাটাই বলা হবে, যাদের চাকরি চলে গেছে, নবম দশম বলুন বা 11-12 বলুন, তারা কিন্তু আইনজীবীদের কাছেই আসছে, যাতে করে আপার প্রাইমারি বা অন্যান্য ডিপার্টমেন্টে যারা চাকরিটা ফেরত পায়, সে আমাদের কাছেই আসছে মামলাটা করতে। তাই যদি তারা কেউ মনে করতো যে আমরা দোষী, তাহলে তা আমাদের কাছে আসতো না। আর এটা তো ঘটনা, রাজ্য সরকারের দুর্নীতির জন্য তাদের চাকরি গেছে। এবং আজকেও একটি মামলায় মহামান্য আদালত কমিশনের উদ্দেশ্যে বলেছে যে আপনাদের দুর্নীতির জন্য আজকে এই সবার যারা যোগ্য তাদের চাকরি গেছে।